গত পর্বে আমরা জেনেছি চারু ও অমলের বিচ্ছেদ কিভাবে ভূপতিকে বিচলিত করেছে। আজ শেষ পর্বে আমরা জানব চারু ও ভূপতির সম্পর্কের কী পরিণতি হয়। যেমন গুরুতর আঘাতে স্নায়ু অবশ হইয়া যায় এবং প্রথমটা বেদনার টের পাওয়া যায় না, সেইরূপ বিচ্ছেদের আরম্ভকালে অমলের অভাব চারু ভালো করিয়া যেন উপলব্ধি করিতে পারে নাই। অবশেষে যতই দিন যাইতে লাগিল ততই অমলের অভাবে সাংসারিক শূন্যতার পরিমাপ ক্রমাগতই যেন বাড়িতে লাগিল। এই ভীষণ আবিষ্কারে চারু হতবুদ্ধি হইয়া গেছে। নিকুঞ্জ বন হইতে বাহির হইয়া সে হঠাৎ এ কোন মরুভূমির মধ্যে আসিয়া পড়িয়াছে। দিনের পর দিন যাইতেছে, মরুপ্রান্তর ক্রমাগতই বাড়িয়া চলিয়াছে। এ মরুভূমির কথা সে কিছুই জানিত না। ঘুম থেকে উঠিয়াই হঠাৎ বুকের মধ্যে ধক করিয়া ওঠে। মনে পড়ে অমল নাই। সকালে যখন সে বারান্দায় পান সাজিতে বসে, ক্ষণে ক্ষণে কেবলই মনে হয় অমল পশ্চাৎ হইতে আসিবে না। এক এক সময় অন্যমনস্ক হইয়া বেশি পান সাজাইয়া ফেলে। সহসা মনে পড়ে বেশি পান খাইবার লোক নাই। যখনই ভাঁড়ার ঘরে পদার্পণ করে মনে উদয় হয় অমলের জন্য জলখাবার দিতে হইবে না। মনের অধৈর্য অন্তঃপুরের সীমান্তে আসিয়া তাহাকে স্মরণ করাইয়া দেয় অমল কালেজ হইতে আসিবে না। কোনো একটা নূতন বই, নূতন লেখা, নূতন খবর, নূতন কৌতুক প্রত্যাশা করিবার নাই। কাহারও জন্য কোনো সেলাই করবার, কোনো লেখা লিখিবার, কোনো শৌখিন জিনিস কিনিয়া রাখিবার নাই। নিজের অসহ্য কষ্টে ও চাঞ্চল্যে চারু নিজে বিস্মিত। মনোবেদনার অবিশ্রাম পীড়নে তাহার ভয় হইল। নিজে কেবলই প্রশ্ন করিতে লাগিল, কেন এত কষ্ট কেন হইতেছে? অমল আমার এতই কি যে তাহার জন্য এত দুঃখ ভোগ করিব? আমার কি হইল? এতদিন পরে আমার এ কি হইল? দাসী চাকর, রাস্তার মুটে মজুরগুলাও নিশ্চিন্ত হইয়া ফিরিতেছে। আমার এমন হইল কেন? ভগবান হরি, আমাকে এমন বিপদে কেন ফেলিলে? কেবলই প্রশ্ন করে এবং আশ্চর্য হয়, কিন্তু দুঃখের কোনো উপশম হয় না। অমলের স্মৃতিতে তাহার অন্তর্বাহির এমনই পরিব্যাপ্ত যে কোথাও সে পালাইবার স্থান পায় না। ভূপতি কোথায় অমলের স্মৃতির আক্রমণ হইতে তাহাকে রক্ষা করিবে তাহা না করিয়া সে বিচ্ছেদ ব্যথিত স্নেহশীল মোর কেবলই অমলের কথাই মনে করাইয়া দেয়। অবশেষে চারু একেবারে হাল ছাড়িয়া দিল। নিজের সঙ্গে যুদ্ধ করায় ক্ষান্ত হইল। হার মানিয়া নিজের অবস্থাকে অবিরোধে গ্রহণ করিল। অমলের স্মৃতিকে যত্নপূর্বক হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত করিয়া লইল। ক্রমে এমনই হইয়া উঠিল, একাগ্র চিত্তে অমলের ধ্যান তাহার গোপন গর্বের বিষয় হইল। সেই স্মৃতি যেন তাহার জীবনের শ্রেষ্ঠ গৌরব। গৃহকার্যের অবকাশে একটা সময় সে নির্দিষ্ট করিয়া লইল। সেই সময় নির্জনে গৃহদ্বার রুদ্ধ করিয়া তন্ন তন্ন করিয়া অমলের সহিত তাহার নিজ জীবনের প্রত্যেক ঘটনা চিন্তা করিত। উপর হইয়া বালিশের উপর মুখ রাখিয়া বারবার করিয়া বলিত, অমল, অমল, অমল। সমুদ্র পার হইয়া যেন শব্দ আসিত, বৌঠান, কি বৌঠান? চারুসিক্ত চক্ষু মুদ্রিত করিয়া বলিত, অমল, তুমি রাগ করিয়া চলিয়া গেলে কেন? আমি তো কোনো দোষ করি নাই। তুমি যদি ভালো মুখে বিদায় লইয়া যাইতে তাহা হইলে বোধ হয় আমি এত দুঃখ পাইতাম না। অমল সম্মুখে থাকিলে যেমন কথা হইত চারু ঠিক তেমনই করিয়া কথাগুলি উচ্চারণ করিয়া বলিত, অমল, তোমাকে আমি একদিনও ভুলি নাই, একদিনও না, এক দণ্ডও না। আমার জীবনের শ্রেষ্ঠ পদার্থ সমস্ত তুমিই ফুটাইয়াছ। আমার জীবনের সার ভাগ দিয়া প্রতিদিন তোমার পূজা করিব। এইরূপে চারু তাহার সমস্ত ঘরকন্যা, তাহার সমস্ত কর্তব্যের অন্তঃস্তরের তলদেশে সুরঙ্গ খনন করিয়া সেই নিরালোক নিস্তব্ধ অন্ধকারের মধ্যে অশ্রুমালা সজ্জিত একটি গোপন শোকের মন্দির নির্মাণ করিয়া রাখিল। সেখানে তাহার স্বামী বা পৃথিবীর আর কাহারও কোনো অধিকার রহিল না। সেই স্থানটুকু যেমন গোপনতম, তেমনি গভীরতম, তেমনি প্রিয়তম। তাহারই দ্বারে সে সংসারের সমস্ত ছদ্মবেশ পরিত্যাগ করিয়া নিজের অনাবৃত আত্মস্বরূপে প্রবেশ করে
এবং সেখান হইতে বাহির হইয়া মুখোশখানা আবার মুখে দিয়া পৃথিবীর হাস্যালাপ ও ক্রিয়াকর্মের রঙ্গভূমির মধ্যে আসিয়া উপস্থিত হয়। এইরূপে মনের সহিত দ্বন্দ্ববিবাদ ত্যাগ করিয়া চারু তাহার বৃহৎ বিষাদের মধ্যে এক প্রকার শান্তি লাভ করিল এবং একনিষ্ঠ হইয়া স্বামীকে ভক্তি ও যত্ন করিতে লাগিল। ভূপতি যখন নিদ্রিত থাকিত, চারু তখন ধীরে ধীরে তাহার পায়ের কাছে মাথা রাখিয়া পায়ের ধুলা সীমান্তে তুলিয়া লইত। সেবা শুশ্রূষায় গৃহকর্মে স্বামীর লেশমাত্র ইচ্ছা সে অসম্পূর্ণ রাখিত না। আশ্রিত প্রতিপালিত ব্যক্তিদের প্রতি কোনো প্রকার অযত্নে ভূপতি দুঃখিত হইত জানিয়া চারু তাহাদের প্রতি আতিথ্যের তিলমাত্র ত্রুটি ঘটিতে দিত না। এইরূপে সমস্ত কাজকর্ম সারিয়া ভূপতির উচ্ছিষ্ট প্রসাদ খাইয়া চারুর দিন শেষ হইয়া যাইত। এই সেবা ও যত্নে ভগ্নশ্রী ভূপতি যেন নবযৌবন ফিরিয়া পাইল। স্ত্রীর সহিত পূর্বে যেন তাহার নববিবাহ হয় নাই, এতদিন পরে যেন হইল। সাজসজ্জায় হাস্যে পরিহাসে বিকশিত হইয়া সংসারের সমস্ত দুর্ভাবনাকে ভূপতি মনের একপাশে ঠেলিয়া রাখিয়া দিল। রোগ আরামের পর যেমন ক্ষুধা বাড়িয়া ওঠে, শরীরে ভোগশক্তির বিকাশকে সচেতনভাবে অনুভব করা যায়, ভূপতির মনে এতকাল পরে সেইরূপ একটা অপূর্ব এবং প্রবল ভাবাবেশের সঞ্চার হইল। বন্ধুদিগকে এমনকি চারুকে লুকাইয়া ভূপতি কেবল কবিতা পড়িতে লাগিল। মনে মনে কহিল, কাগজখানা গিয়া এবং অনেক দুঃখ পাইয়া এতদিন পরে আমি আমার স্ত্রীকে আবিষ্কার করিতে পারিয়াছি। ভূপতি চারুকে বলিল, চারু, তুমি আজকাল লেখা একেবারে ছেড়েই দিয়েছ কেন? চারু বলিল, ভারী তো আমার লেখা। সত্যি বলছি, তোমার মতো অমন বাংলা এখনকার লেখকদের মধ্যে আমি তো আর কারো দেখিনি। বিশ্ববন্ধুতে যা লিখেছিল আমারও ঠিক তাই মত। আহ, থামো, এই দেখো না, বলিয়া একখণ্ড সররুহ বাহির করিয়া চারু ও অমলের ভাষার তুলনা করিতে আরম্ভ করিল। চারু আরক্ত মুখে ভূপতির হাত হইতে কাগজ কাড়িয়া লইয়া অঞ্চলের মধ্যে আচ্ছাদন করিয়া রাখিল। ভূপতি মনে মনে ভাবিল, লেখার সঙ্গে একজন না থাকিলে লেখা বাহির হয় না। রোশো, আমাকে লেখাটা অভ্যেস করিতে হইবে, তাহা হইলে ক্রমে চারুরও লেখার উৎসাহ সঞ্চার করিতে পারিব। ভূপতি অত্যন্ত গোপনে খাতা লইয়া লেখা অভ্যাস করিতে আরম্ভ করিল। অভিধান দেখিয়া পুনঃ পুনঃ কাটিয়া বারবার কাপে করিয়া ভূপতির বেকার অবস্থার দিনগুলি কাটিতে লাগিল। এত কষ্টে এত চেষ্টায় তাহাকে লিখিতে হইতেছে যে সে বহু দুঃখের রচনাগুলির প্রতি ক্রমে তাহার বিশ্বাস ও মমতা জন্মিল। অবশেষে একদিন তাহার লেখা আরেকজনকে দিয়া নকল করাইয়া ভূপতির স্ত্রীকে লইয়া দিল। কহিল, আমার এক বন্ধু নতুন লিখতে আরম্ভ করেছে, আমি তো কিছু বুঝি নে, তুমি একবার পড়ে দেখো দেখি তোমার কেমন লাগে। খাতাখানা চারুর হাতে দিয়া সাধ্য সে ভূপতি বাহিরে চলিয়া গেল। সরল ভূপতির এই ছলনাটুকু চারুর বুঝিতে বাকি রহিল না। পড়িল, লেখার ছাঁদ এবং বিষয় দেখিয়া একটুখানি হাসিল। হায়, চারু তাহার স্বামীকে ভক্তি করিবার জন্য এত আয়োজন করিতেছে, সে কেন এমন ছেলে মানুষই করিয়া পূজার অর্ঘ্য ছড়াইয়া ফেলিতেছে? চারুর কাছে বাহবা আদায় করিবার জন্য তাহার এত চেষ্টা কেন? সে যদি কিছুই না করিত, চারুর মনোযোগ আকর্ষণের জন্য সর্বদাই তাহার যদি প্রয়াস না থাকিত, তবে স্বামীর পূজা চারুর পক্ষে সহজসাধ্য হইত। চারুর একান্ত ইচ্ছা ভূপতি কোনো অংশেই নিজেকে চারুর অপেক্ষা ছোট না করিয়া ফেলে। চারু খাতাখানা মুড়িয়া বালিশে হেলান দিয়া দূরের দিকে চাহিয়া অনেকক্ষণ ধরিয়া ভাবিতে লাগিল। অমলও তাহার নূতন লেখা পড়িবার জন্য আনিয়া দিত। সন্ধ্যাবেলায় উৎসুক ভূপতি শয়নগৃহের সম্মুখবর্তী বারান্দায় ফুলের টব পর্যবেক্ষণে নিযুক্ত হইল। কোনো কথা জিজ্ঞাসা করিতে সাহস করিল না। চারু আপনি বলিল, এ কি তোমার বন্ধুর প্রথম লেখা? হ্যাঁ। এত চমৎকার হয়েছে, প্রথম লেখা বলে মনেই হয় না। ভূপতি অত্যন্ত খুশি হইয়া ভাবিতে লাগিল, বেনামি লেখাটায় নিজের নাম জারি করা যায় কি উপায়। ভূপতির খাতা ভয়ঙ্কর দ্রুতগতিতে পূর্ণ হইয়া উঠিতে লাগিল। নাম প্রকাশ হইতেও বিলম্ব হইল না। বিলাত হইতে চিঠি আসিবার দিন কবে এই খবর চারু সর্বদাই রাখিত।
প্রথমে এডেন হইতে ভূপতির নামে একখানা চিঠি আসিল। তাহাতে অমল বৌঠানকে প্রণাম নিবেদন করিয়াছে। সুয়েজ হইতেও ভূপতির চিঠি আসিল। বৌঠান তাহার মধ্যেও প্রণাম পাইল। মাল্টা হইতে চিঠি পাওয়া গেল, তাহাতেও পুনশ্চ নিবেদনে বৌঠানের প্রণাম আসিল। চারু অমলের একখানা চিঠিও পাইল না। ভূপতির চিঠিগুলি চাহিয়া লইয়া উল্টিয়া পাল্টিয়া বারবার করিয়া পড়িয়া দেখিল। প্রণাম জ্ঞাপন ছাড়া আর কোথাও তাহার সম্বন্ধে আভাস মাত্রও নাই। চারু এই কয়দিন যে একটি শান্ত বিষাদের চন্দ্রা তপচ্ছায়ায় আশ্রয় লইয়াছিল, অমলের এই উপেক্ষায় তাহা ছিন্ন হইয়া গেল। অন্তরের মধ্যে তাহার হৃৎপিণ্ডটা লইয়া আবার যেন ছেঁড়াছেঁড়ি আরম্ভ হইল। তাহার সংসারের কর্তব্য স্থিতির মধ্যে আবার ভূমিকম্পের আন্দোলন জাগিয়া উঠিল। এখন ভূপতি এক একদিন অর্ধরাত্রে উঠিয়া দেখে চারু বিছানায় নাই। খুঁজিয়া খুঁজিয়া দেখে চারু দক্ষিণের ঘরের জানলায় বসিয়া আছে। তাহাকে দেখিয়া চারু তাড়াতাড়ি উঠিয়া বলে, ঘরে আজ যে গরম, তাই একটু বাতাসে এসেছি। ভূপতি উদ্বিগ্ন হইয়া বিছানায় পাখা টানার বন্দোবস্ত করিয়া দিল এবং চারুর স্বাস্থ্যভঙ্গ আশঙ্কা করিয়া সর্বদাই তাহার প্রতি দৃষ্টি রাখিল। চারু হাসিয়া বলিত, আমি বেশ আছি, তুমি কেন মিছামিছি ব্যস্ত হও? এই হাসিটুকু ফুটাইয়া তুলিতে তাহার বক্ষের সমস্ত শক্তি প্রয়োগ করিতে হইত। অমল বিলাতে পৌঁছিল। চারু স্থির করিয়াছিল পথে তাহাকে স্বতন্ত্র চিঠি লিখিবার যথেষ্ট সুযোগ হয়তো ছিল না। বিলাতে পৌঁছিয়া অমল লম্বা চিঠি লিখিবে, কিন্তু সে লম্বা চিঠি আসিল না। প্রত্যেক মেল আসিবার দিনে চারু তাহার সমস্ত কাজকর্ম কথাবার্তার মধ্যে ভিতরে ভিতরে ছটফট করিতে থাকিত। পাছে ভূপতি বলে, তোমার নামে চিঠি নাই, এই জন্য সাহস করিয়া ভূপতিকে প্রশ্ন জিজ্ঞাসা করিতে পারিত না। এমন অবস্থায় একদিন চিঠি আসিবার দিনে ভূপতি মন্দগমনে আসিয়া মৃদু হাস্যে কহিল, একটা জিনিস আছে, দেখবে? চারু ব্যস্ত সমস্ত চমকিত হইয়া কহিল, কই দেখাও। ভূপতি পরিহাসপূর্বক দেখাইতে চাহিল না। চারু অধীর হইয়া ভূপতির চাদরের মধ্য হইতে বাঞ্ছিত পদার্থ কাড়িয়া লইবার চেষ্টা করিল। সে মনে মনে ভাবিল, সকাল হইতেই তাহার মন বলিতেছে আজ আমার চিঠি আসিবেই, এ কখনো ব্যর্থ হইতে পারে না। ভূপতির পরিহাস স্পৃহা ক্রমেই বাড়িয়া উঠিল। সে চারুকে এড়াইয়া খাটের চারিদিকে ফিরিতে লাগিল। তখন চারু একান্ত বিরক্তির সহিত খাটের উপর বসিয়া চোখ ছলছল করিয়া তুলিল। চারুর একান্ত আগ্রহে ভূপতি অত্যন্ত খুশি হইয়া চাদরের ভিতর হইতে নিজের রচনার খাতাখানা বাহির করিয়া তাড়াতাড়ি চারুর কোলে দিয়া কহিল, রাগ করো না, এই নাও। অমল যদিও ভূপতিকে জানাইয়াছিল যে পড়াশোনার তাড়ায় সে দীর্ঘকাল পত্র লিখিতে সময় পাইবে না, তবু দুই এক মেল তাহার পত্র না আসাতে সমস্ত সংসার চারুর পক্ষে কণ্টকসজ্জা হইয়া উঠিল। সন্ধ্যাবেলায় 5 কথার মধ্যে চারু অত্যন্ত উদাসীনভাবে শান্ত স্বরে তাহার স্বামীকে কহিল, আচ্ছা দেখো, বিলেতে একটা টেলিগ্রাফ করে জানলে হয় না অমল কেমন আছে? ভূপতি কহিল, 2 সপ্তাহ আগে তার চিঠি পাওয়া গেছে, সে এখন পড়ায় ব্যস্ত। ওহ, তবে কাজ নেই। আমি ভাবছিলুম বিদেশে আছে, যদি ব্যামোস্যামো হয়, বলা তো যায় না। না, তেমন কোনো ব্যামো হলে খবর পাওয়া যেত, টেলিগ্রাফ করাও তো কম খরচা নয়। তাই নাকি? আমি ভেবেছিলাম বড়জোর 1 টাকা কি 2 টাকা লাগবে। বলো কি, প্রায় 100 টাকার ধাক্কা। তাহলে তো কথাই নেই। দিন 2 পরে চারু ভূপতিকে বলিল, আমার বোন এখন চুঁচোড়োয় আছে, আজ একবার তার খবর নিয়ে আসতে পারো? কেন, কোনো অসুখ করেছে নাকি? না, অসুখ না, জানেই তো তুমি গেলে তারা কত খুশি হয়। ভূপতি চারুর অনুরোধে গাড়ি চড়িয়া হাওড়া স্টেশন অভিমুখে ছুটিল। পথে একসার গরুর গাড়ি আসিয়া তাহার গাড়ি আটক করিল। এমন সময় পরিচিত টেলিগ্রাফের হরকরা ভূপতিকে দেখিয়া তাহার হাতে একখানা টেলিগ্রাফ লইয়া দিল। বিলাতে টেলিগ্রাম দেখিয়া ভূপতি ভারী ভয় পাইল। ভাবিল অমলের হয়তো অসুখ করিয়াছে। ভয় ভয় খুলিয়া দেখিল টেলিগ্রামে লেখা আছে, আমি ভালো আছি। পরীক্ষা করিয়া দেখিল ইহা প্রিপেড টেলিগ্রামের উত্তর। হাওড়া যাওয়া হইল না।
গাড়ি ফিরাইয়া ভূপতি বাড়ি আসিয়া স্ত্রীর হাতে টেলিগ্রাম দিল। ভূপতির হাতে টেলিগ্রাম দেখিয়া চারুর মুখ পাংশুবর্ণ হইয়া গেল। ভূপতি কহিল, আমি এর মানে কিছুই বুঝিতে পারছি নে। অনুসন্ধানে ভূপতি মানে বুঝিল। চারু নিজের গহনা বন্ধক রাখিয়া টাকা ধার করিয়া টেলিগ্রাফ পাঠাইয়াছিল। ভূপতি ভাবিল, এত করিবার তো দরকার ছিল না, আমাকে একটু অনুরোধ করিয়া ধরিলেই তো আমি টেলিগ্রাফ করিয়া দিতাম। চাকরকে দিয়া গোপনে বাজারে গহনা বন্ধক দিতে পাঠানো, এ তো ভালো হয় নাই। থাকিয়া থাকিয়া ভূপতির মনে কেবলই এই প্রশ্ন হইতে লাগিল, চারু কেন এত বাড়াবাড়ি করিল? একটা অস্পষ্ট সন্দেহ অলক্ষ্যভাবে তাহাকে বিদ্ধ করিতে লাগিল। সে সন্দেহটাকে ভূপতি প্রত্যক্ষভাবে দেখিতে চাহিল না, ভুলিয়া থাকিতে চেষ্টা করিল, কিন্তু বেদনা কোনো মতে ছাড়িল না। অমলের শরীর ভালো আছে, তবু সে চিঠি লেখে না। একেবারে এমন নিদারুণ ছাড়াছাড়ি হইল কি করিয়া? একবার মুখোমুখি এই প্রশ্নটার জবাব লইয়া আসিতে ইচ্ছা হয়, কিন্তু মধ্যে সমুদ্র, পার হইবার কোনো পথ নাই। নিষ্ঠুর বিচ্ছেদ, নিরুপায় বিচ্ছেদ, সকল প্রশ্ন সকল প্রতিকারের অতীত বিচ্ছেদ। চারু আপনাকে আর খাড়া রাখিতে পারে না, কাজকর্ম পড়িয়া থাকে, সকল বিষয়েই ভুল হয়, চাকর বাকর চুরি করে, লোকে তার দীনভাব লক্ষ্য করিয়া নানা প্রকার কানাকানি করিতে থাকে, কিছুতেই তার চেতনা মাত্র নাই। এমনই হইল, হঠাৎ চারু চমকিয়া উঠিত, কথা কহিতে কহিতে তাহাকে কাঁদিবার জন্য উঠিয়া যাইতে হইত। অমলের নাম শুনিবা মাত্র তাহার মুখ বিবর্ণ হইয়া যাইত। অবশেষে ভূপতিও সমস্ত দেখিল এবং যাহা মুহূর্তের জন্য ভাবে নাই তাহাও ভাবিল। সংসার একেবারে তাহার কাছে বৃদ্ধ শুষ্ক জীর্ণ হইয়া গেল। মাঝে যে কয়দিন আনন্দের উন্মেষে ভূপতি অন্ধ হইয়াছিল, সেই কয়দিনের স্মৃতি তাহাকে লজ্জা দিতে লাগিল। যে অনভিজ্ঞ বানর জহর চেনে না, তাহাকে ঝুঁটা পাথর দিয়া কি এমনি করিয়াই ঠকাইতে হয়? চারুর যে সকল কথায় আদরে ব্যবহারে ভূপতি ভুলিয়াছিল, সেগুলা মনে আসিয়া তাহাকে মূঢ় 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 বলিয়া বেত মারিতে লাগিল। অবশেষে তাহার বহু কষ্টের বহু যত্নের রচনাগুলির কথা যখন মনে উদয় হইল, তখন ভূপতি ধরণীকে দ্বিধা হইতে বলিল। অঙ্কুশ তাড়িতের মতো চারুর কাছে দ্রুতপদে গিয়া ভূপতি কহিল, আমার সেই লেখাগুলো কোথায়? চারু কহিল, আমার কাছেই আছে। সেগুলো দাও। চারু তখন ভূপতির জন্য ডিমের কচুরি ভাজিতেছিল। কহিল, তোমার কি এখনই চাই? হ্যাঁ, এখনই চাই। চারু কড়া নামাইয়া রাখিয়া আলমারি হইতে খাতা ও কাগজগুলি বাহির করিয়া আনিল। ভূপতি অধীরভাবে তাহার হাত হইতে সমস্ত টানিয়া লইয়া খাতাপত্র একেবারে উনানের মধ্যে ফেলিয়া দিল। চারু ব্যস্ত হইয়া সেগুলি বাহির করিবার চেষ্টা করিয়া কহিল, এ কি করলে? ভূপতি তাহার হাত চাপিয়া ধরিয়া গর্জন করিয়া বলিল, থাক। চারু বিস্মিত হইয়া দাঁড়াইয়া রহিল। সমস্ত লেখা নিঃশেষে পুড়িয়া ভস্ম হইয়া গেল। চারু বুঝিল, দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। কচুরি ভাজা অসমাপ্ত রাখিয়া ধীরে ধীরে অন্যত্র চলিয়া গেল। চারুর সম্মুখে খাতা নষ্ট করিবার সংকল্প ভূপতির ছিল না, কিন্তু ঠিক সামনেই আগুনটা জ্বলিতেছিল দেখিয়া কেমন যেন তাহার খুন চাপিয়া উঠিল। ভূপতি আত্মসংবরণ করিতে না পারিয়া প্রবঞ্চিত নির্বোধের সমস্ত চেষ্টা বঞ্চনাকারিণীর সম্মুখেই আগুনে ফেলিয়া দিল। সমস্ত ছাই হইয়া গেল। ভূপতির আকস্মিক উদ্দামতা যখন শান্ত হইয়া আসিল, তখন চারু আপন অপরাধের বোঝা বহন করিয়া যেরূপ গভীর বিষাদের নীরব নতমুখে চলিয়া গেল, তাহা ভূপতির মনে জাগিয়া উঠিল। সম্মুখে চাহিয়া দেখিল, ভূপতি বিশেষ করিয়া ভালোবাসে বলিয়ায় চারু স্বহস্তে যত্ন করিয়া খাবার তৈরি করিতেছিল। ভূপতি বারান্দার রেলিংয়ের উপর ভর দিয়া দাঁড়াইল। মনে মনে ভাবিতে লাগিল, তাহার জন্য চারুর এই যে সকল অশ্রান্ত চেষ্টা, এই যে সমস্ত প্রাণপণ বঞ্চনা, ইহা অপেক্ষা সকরুণ ব্যাপার জগৎ সংসারে আর কি আছে? এই সমস্ত বঞ্চনা, এ তো ছলনাকারীর হেয় ছলনা মাত্র নহে। এই ছলনাগুলির জন্য ক্ষত হৃদয়ের ক্ষত যন্ত্রণা চতুর্গুণ অভাগিনীকে প্রতিদিন প্রতি মুহূর্তে হৃৎপিণ্ড হইতে রক্ত নিষ্পেষণ করিয়া
বাহির করিতে হইয়াছে। ভূপতি মনে মনে কহিল, হায় অবলা, হায় দুঃখিনী, দরকার ছিল না, আমার এসব কিছুই দরকার ছিল না। এতকাল আমি তো ভালোবাসা না পাইয়াও পাই নাই বলিয়া জানিতে পারি নাই। আমার তো কেবল প্রুফ দেখিয়া কাগজ লিখিয়াই চলিয়া গিয়াছিল। আমার জন্য এত করিবার কোনো দরকার ছিল না। তখন আপনার জীবনকে চারুর জীবন হইতে দূরে সরাইয়া লইয়া ডাক্তার যেমন সাংঘাতিক ব্যাধিগ্রস্ত রোগীকে দেখে, ভূপতি তেমনি করিয়া নিঃসম্পর্ক লোকের মতো চারুকে দূর হইতে দেখিল। ওই একটি ক্ষীণশক্তির নারীর হৃদয় কি প্রবল সংসারের দ্বারা চারিদিকে আক্রান্ত হইয়াছে। এমন লোক নাই যাহার কাছে সকল কথা ব্যক্ত করিতে পারে, এমন কথা নহে যাহা ব্যক্ত করা যায়, এমন স্থান নাই যেখানে সমস্ত হৃদয় উদ্ঘাটিত করিয়া দিয়া সে হাহাকার করিয়া উঠিতে পারে। অথচ এই অপ্রকাশ্য, অপরিহার্য, অপ্রতিবিধেয় প্রত্যহ পুঞ্জীভূত দুঃখভার বহন করিয়া নিতান্ত সহজ লোকের মতো, তাহার সুস্থ চিত্ত প্রতিবেশিনীদের মতো তাহাকে প্রতিদিনের গৃহকর্ম সম্পন্ন করিতে হইতেছে। ভূপতি তাহার শয়নগৃহে গিয়া দেখিল, জানলার গড়াদে ধরিয়া অশ্রুহীন অনিমেষ দৃষ্টিতে চারু বাহিরের দিকে চাহিয়া আছে। ভূপতি আস্তে আস্তে তাহার কাছে আসিয়া দাঁড়াইল, কিছু বলিল না, তাহার মাথার উপরে হাত রাখিল। বন্ধুরা ভূপতিকে জিজ্ঞাসা করিল, ব্যাপারখানা কি, এত ব্যস্ত কেন? ভূপতি কহিল, খবরের কাগজ। আবার খবরের কাগজ? ভিটেমাটি খবরের কাগজে মুড়ে গঙ্গার জলে ফেলতে হবে নাকি? না, আর নিজে কাগজ করছি নে। তবে মহীশূরে একটা কাগজ বের হবে, আমাকে তার সম্পাদক করেছে। বাড়ি ঘর ছেড়ে একেবারে মহীশূরে যাবে? চারুকে সঙ্গে নিয়ে যাচ্ছ? না, মামারা এখানে এসে থাকবেন। সম্পাদকী নেশা তোমার আর কিছুতেই ছুটল না। মানুষের যা হোক একটা কিছু নেশা চাই। বিদায়কালে চারু জিজ্ঞাসা করিল, কবে আসবে? তোমার যদি একলা বোধ হয় আমাকে লিখো, আমি চলে আসব। বলিয়া বিদায় লইয়া ভূপতি যখন দ্বারের কাছ পর্যন্ত আসিয়া পৌঁছিল, তখন হঠাৎ চারু ছুটিয়া আসিয়া তাহার হাত চাপিয়া ধরিল, কহিল, আমাকে সঙ্গে নিয়ে যাও, আমাকে এখানে ফেলে রেখে যেও না। ভূপতি থমকিয়া দাঁড়াইয়া চারুর মুখের দিকে চাহিয়া রহিল। মুষ্টি শিথিল হইয়া ভূপতির হাত হইতে চারুর হাত খুলিয়া আসিল। ভূপতি চারুর নিকট হইতে সরিয়া বারান্দায় আসিয়া দাঁড়াইল। ভূপতি বুঝিল, অমলের বিচ্ছেদ স্মৃতি যে বাড়িকে বেষ্টন করিয়া জ্বলিতেছে, চারু দাবানলগ্রস্ত হরিণীর মতো সে বাড়ি পরিত্যাগ করিয়া পালাইতে চায়। কিন্তু আমার কথা সে একবার ভাবিয়া দেখিল না, আমি কোথায় পালাইব? যে স্ত্রী হৃদয়ের মধ্যে নিয়ত অন্যকে ধ্যান করিতেছে, বিদেশে গিয়াও তাহাকে ভুলিতে সময় পাইব না। নির্জন বন্ধুহীন প্রবাসে প্রত্যহ তাহাকে সঙ্গদান করিতে হইবে। সমস্ত দিন পরিশ্রম করিয়া সন্ধ্যায় যখন ঘরে ফিরিব, তখন নিস্তব্ধ শোকপরায়ণা নারীকে লইয়া সেই সন্ধ্যা কি ভয়ানক হইয়া উঠিবে। যাহার অন্তরের মধ্যে মৃতভার, তাহাকে বক্ষের কাছে ধরিয়া রাখা, সে আমি কতদিন পারিব? আরও কত বৎসর প্রত্যহ আমাকে এমনই করিয়া বাঁচিতে হইবে। যে আশ্রয় চূর্ণ হইয়া ভাঙিয়া গেছে, তাহার ভাঙা ইটকাঠগুলা ফেলিয়া যাইতে পারিব না, কাঁধে করিয়া বহিয়া বেড়াইতে হইবে। ভূপতি চারুকে আসিয়া কহিল, না, সে আমি পারিব না। মুহূর্তের মধ্যে সমস্ত রক্ত নামিয়া গিয়া চারুর মুখ কাগজের মতো শুষ্ক সাদা হইয়া গেল। চারু মুঠা করিয়া খাট চাপিয়া ধরিল। তৎক্ষণাৎ ভূপতি কহিল, চলো চারু, আমার সঙ্গেই চলো। চারু বলিল, না থাক। পরবর্তী পর্বে ফিরে আসবো আবার নতুন কোনো উপন্যাস নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।